চট্টগ্রামে মনিয়া তার স্বামীর সাথে বসবাস করত। মনিয়া সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। ওর সাইকেল চালাতে খুব ভালোবাসতো, কিন্তু গ্রামের লোকরা ওকে এটা ভালোভাবে দেখতো না। সবাই ওর স্বামীকে অনেক কথা শোনা। এই জামিল, দেখলাম তোর বউকে সাইকেল কিনে দিলি। এসব কাজ করতে তোর লজ্জা লাগে না? আমাদের গ্রামের পরিবেশটা তো তোরা একদম নষ্ট করে ফেললি। এসব কাজ করা বন্ধ কর, না হলে কিন্তু কথাটা খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আজকে তুমি কান খুলে শুনে রাখো, এই সাইকেল চালানি যদি তুমি বন্ধ না করো, তোমার ঠ্যাংগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে দিব। তোমার জন্য এখন আমি আর মুখ দেখাতে পারছি না লোকের সামনে। তুমি আমার সাথে এরকমভাবে কেন কথা বলছো? আমার তো সাইকেল চালাতে ভালো লাগে, তাই আমি একটু সাইকেল চালাই। তাতে আমি তো কোনো অন্যায় করিনি। তাতে তুমি এরকমভাবে রাগ করার কি আছে? তোমার জন্য আমি বাইরে যেতে পারি না, সবাই আমার ওপরে হাসে, আমার মজাক বানায়। এসব আমার ভালো লাগে না। তুমি সাইকেলটা আর চালাবে না, এটা আমার শেষ কথা। যদি তুমি আরও সাইকেল চালাও, কথাটা অনেক খারাপ হয়ে যাবে, বলে দিয়েছি। মনিয়া তার স্বামীর কথায় গুরুত্ব না দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এই কথাটা জামিলের কানে যায়, আর জামিল তো রেগে সেগে শেষ। ও বাড়িতে এসে, মনিয়া, তোমাকে বলেছিলাম না তুমি আর সাইকেল নিয়ে বের হবে না? তুমি আমার কথা মানলে না তো। আজ থেকে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি আর তোমাকে সহ্য করতে পারবো না। চলে যাবে আজকেই তুমি। মনিয়ার স্বামী মনিয়াকে বাড়ির থেকে বের করে দেয়। মনিয়া উপায় না পেয়ে ও বাপের বাড়ি চলে যায়। তার মার কাছে গিয়ে বলে, মা, জামিল আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব? আমি তোমার কাছে চলে এসেছি মা। কি? জামাই তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে? কতবার আমি তোকে বললাম এই সাইকেল নিয়ে তুই বের হবি না। কি করলি তুই? তোর সংসারটা তো পুরো নষ্ট করে দিলি। এখন কি হবে তোর? তুই আমার বাড়ির থেকে এক্ষুনি বের হয়ে যা। কোথায় যাবি আমি জানি না। উফ, খালি পড়া আর পড়া, একদম ভাল লাগে না আমার। ইমু, শোনো, চলো আমরা দিদার বাড়িতে ঘুরে আসি, খুব মজা হবে। মা, সত্যি বলছো তুমি? আমাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে? হুম, আমরা তোমার দিদার কাছে যাব, সত্যি বলছি। ইয়ে, কি মজা কি মজা! পরের দিন সকালে ইমুর মা গাড়ি বের করে দিদার বাড়ি যাওয়ার জন্য। মা বাইরে বের হয়েই দেখে ইমু তো আগেই গাড়িতে বসে আছে। ইমুর খুশি দেখে মাও হাসে। ইমুর মা নিজেই গাড়ি চালিয়ে মা ছেলে গ্রামে যাওয়ার জন্য বের হলো। জানালা দিয়ে ইমু তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে, আর তার মাকে বলে, মা দেখো বাইরে কি সুন্দর সবুজ ধানক্ষেত, গরু, ছাগল, মাটির রাস্তা, কলকল নদীর শব্দ দেখে তার চোখ যেন চকমক করছিল। আর মাকে চিৎকার করে বলছিল, মা দেখো, এটা তো একদম ছবির মতো লাগছে। মা ছেলে গল্প করতে করতে গ্রামে দিদার বাড়ি গিয়ে পৌঁছল। ইমু দিদার বাড়ি গিয়েই দরজার সামনে দাঁড়িয়ে ইমু তার দিদাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন ইমুর মামা বেরিয়ে আসে, আর ইমু আর তার মাকে খা খবর জিজ্ঞেস করে আর ভিতরে নিয়ে যায়। ইমুর দিদা শুয়েছিল, আর ঘুম থেকে ইমুর গলা শুনেই দিদা তো লাফিয়ে উঠে বসে আর ভাবতে থাকে এটা তো ইমুর গলা। আর ও এটা বলেই বাইরে বেরিয়ে যায়। ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করতে থাকে। তার মামি তাকে জিজ্ঞেস করতে থাকে, তার মামা জিজ্ঞেস করতে থাকে, আর তখনই দিদা বাইরে বের হয়ে আসে। ইমু তো দিদাকে দেখে অনেক খুশি, তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। দাদু ভাই, তোমার কি আমার কথা মনে পড়ে না কখনো? ইমু দিদাকে বলে, আমার তো তোমার কথা খুব মনে পড়ে। আমাকে কেউ নিয়েই আসে না। আমার তো তোমার কাছে থাকতে খুব ইচ্ছে করে। আমাকে তারা নিয়েই আসে না, তাই আমি তোমার কাছে আসতে পারি না। এই কি, তুমি এইখানে? তুমি এইখানে কি করছো? কেন এসেছো এখানে? এতদিন পর কেন এলে তুমি এখানে? মনিয়া, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। মনিয়া, আমি তোমাকে কত খুঁজেছি, তুমি জানি কোথায় চলে গিয়েছিলে।
আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। তোমার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি। তুমি আমার সাথে বাড়ি চলো। বাড়ি? কিসের বাড়ি? কার বাড়িতে যাব আমি? তোমার মনে আছে 10 বছর আমাকে তুমি বাড়ির থেকে বের করে দিয়েছিলে। একবারও কি ভেবেছিলে আমার কি হবে? কোথায় যাব আমি? তুমি একবারও ভাবনি। সবাই আমাকে মিলে বাড়ির থেকে বের করে দিয়েছো। মনিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি এখান থেকে চলে যাও। আমি আমার ছেলের সাথে অনেক খুশি আছি। আমি আর তোমার কাছে কখনো ফিরে যাব না। মনিয়া জামিলকে ক্ষমা করতে পারেনি। জামিলকে ফিরিয়ে দেয়। সে যখন গর্ভবতী ছিল তখন তার পাশে কেউ ছিল না। তখন তাকে বাড়ির থেকে সবাই বের করে দেয়। সে অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করে। মনিয়া ইমুকে নিয়ে কয়েকদিন তার মার বাড়ি থাকার পর আবার সে শহরে চলে যায়। আমি তো আপনার ছেলেকে ছাড়ার জন্য ধরিনি। আজকে ওকে আমি মেরে ফেলবো। মায়া, তোমার কি হয়েছে? এসব কি করছো? ওকে কেন মেরে ফেলবে তুমি? গ্রামের এক বাড়িতে আজ বড় আনন্দ। বাড়ির বড় ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। উঠোন ভরে গিয়েছে আত্মীয় স্বজনের কোলাহলে। সবাই নতুন বউকে দেখার জন্য বড় উৎসুক। বউ ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এলো। পরনে তার লাল বেনারসি, মাথায় লাল ওড়না, হাতে চুড়ি, পায়ে আলতা, মুখটা যেন চন্দ্রর মতো ছিল। ঠিক তখনই এগিয়ে এলেন শাশুড়ি। তিনি মিষ্টি হাসি দিয়ে বউকে বললেন, ও মা, আজ থেকে এই বাড়িটাই তোমার। আমি তোমার মায়ের মতো থাকবো, তুমি কিন্তু আমার মেয়ের মতো থাকতে হবে। সংসার মানে শুধু দায়িত্ব নয়, ভালোবাসা আর বিশ্বাসও। তুমি যদি এই বাড়িটাকে আপন মনে করো, তবে এই বাড়িটাও তোমাকে আপন মনে করবে, তোমাকে ভালোবেসে গ্রহণ করে নিবে। বউ মাথা নিচু করে এই সব কথাগুলো শুনছিল। শাশুড়ি বলল, আজ তো আমার ঘরটা পূর্ণ হলো। নতুন বউ মিষ্টি হাসি দিয়ে বলল, মা, আমি এই বাড়িটাকে নিজের বানানোর জন্য খুব চেষ্টা করব। মায়া ঘরে একা একা বসে আছে। তখনই নীরব বড় থালায় লাড্ডু নিয়ে এসেছে মায়ার জন্য। নীরবের বিয়ে পারিবারিকভাবে হলেও নীরব মায়াকে খুব পছন্দ করে ফেলে। করবেই না কেন, মায়া দেখতে খুব মিষ্টি আর সুন্দরী ছিল। মায়া, আমি তোমার জন্য লাড্ডু নিয়ে এসেছি। শুনেছি তোমার নারিকেলের লাড্ডু খুব পছন্দ, তাই এনেছি। আপনি কি করে জানলেন আমি লাড্ডু ভালোবাসি? বিয়ের আগেই তোমার বোনকে জিজ্ঞেস করছিলাম, তখন তোমার পছন্দ না পছন্দ সব কিছু জেনে নিয়েছি। আমি সব জানি তোমার কি ভালো লাগে না লাগে। আচ্ছা। আচ্ছা, আমি এখন যাই, তুমি খেয়ে নিও কেমন? নীরব মায়াকে লাড্ডু দিয়ে চলে যেতেই নীরবের ছোট ভাই রুমে আসে তার মার সাথে। ও মা, এসব তো নারিকেলের লাড্ডু। বৌদি, এইসব লাড্ডু তুমি একাই খাবে কি? দেখেছো মা, ভাইয়া তো বিয়ে করেই বৌদির পিছনে পাগল হয়ে গিয়েছে। তুই চুপ করবি? মা, তুমি কিছু মনে করো না। আমার ছোট ছেলে খুব দুষ্ট। এর কথা তুমি কিছু মনে করো না। না না, মনে কেন করব? ছোট ভাই, তুমি এসব নিয়ে যাও, আমি খাবো না। নীরবে আনা লাড্ডুগুলো কিছুক্ষণ পর ওর ছোট ভাই নিয়ে চলে যায় তার মার সাথে। কিছুক্ষণ পরের মায়া রান্নাঘরে গিয়ে দেখে লাড্ডুগুলো পড়ে আছে। এই কি, নারিকেলের লাড্ডুগুলো তো আমার দিকেই তাকিয়েছে। তাড়াতাড়ি খেয়ে নি, না হয়তো কেউ এসে যাবে। মায়া সবগুলো লাড্ডু মুহূর্তে খেয়ে নিল। তারপর শাশুড়ি রান্নাঘরে এসে দেখে একটা লাড্ডু থালায় নাই। নীরবের মা নীরবের ছোট ভাইকে বকাবকি করছিল। নীরবের মা ভেবেছিল লাড্ডুগুলো তার ছোট ভাই নিলয়ে সব খেয়ে নিয়েছে। আহা মা, কি হয়েছে তোমাদের? এত চিৎকার চেঁচামেচি কেন? দেখ, থালা ভরা এতগুলো নারিকেলের লাড্ডু সব নিলয় একাই খেয়ে নিয়েছে। কিসের লাড্ডু? কোথায় পেয়েছো তোমরা লাড্ডু? কোথায় আর পাবো, বৌমা দিয়েছে। মা, আমি তো লাড্ডুগুলো মায়ের জন্য এনেছিলাম। তোমরা ওর কাছ থেকে কেন নিয়ে এসেছো? এটা একদম ঠিক করোনি। আচ্ছা, ও কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না। তার জন্য এনেছিস বলে কি আমরা খেতে পারবো না নাকি? ধেৎ, ভাল লাগে না কিছু। তোমরা আমার ইজ্জতটাকে ডুবিয়ে দিয়েছো।
মায়া, আমি খুব লজ্জিত, তোমার লাড্ডুগুলো সবগুলো মায়া নিয়ে চলে গিয়েছে। তখন মায়া বলে, আমি রাগ করিনি, আমরা সবাই মিলেমিশে খাবো, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। নীরব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। একদিন বাড়িতে কেউ নাই, তখনই মায়া সেই সুযোগ নিয়ে বাড়ি থেকে একা একা বেরিয়ে চলে যায়। ও জঙ্গলের দিকে চলে যায়। ওইখানে গিয়েই মায়ার মুহূর্তে একটি অদ্ভুত রূপে পরিণত হলো। তার আসল রূপে সে জঙ্গলে গিয়ে বের হয়ে এলো। সে নিজের আসল রূপে এসে জঙ্গলে গিয়ে জীবজন্তুগুলোকে খেয়ে নিচ্ছিল। মুহূর্তে যেন জাদুর মতো সে সবগুলো গিলে নিচ্ছিল। মায়ার এই ভয়াবহ রূপের কথা বাড়িতে কেউ জানে না। মায়া প্রতিদিন সুযোগ পেলেই এই কাজগুলো করতে থাকতো। মায়া একসময় গাঁয়ের সমস্ত জীবজন্তুকে খেয়ে নেয়। কিছুদিন পর আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আজকে তো আমি তোকে খুলে খাবো। বৌমা, বৌমা, এসব কি করছো? থামো, থামো, আমার ছেলেটাকে মেরে ফেললো। বৌমা, তোমার কি হয়েছে? আমার ছেলেটাকে ছেড়ে দাও, মারো না ওকে, তোমার কি হয়েছে? শাশুড়ি মা, আমি তো আপনার ছেলেকে ছাড়ার জন্য ধরিনি, আজকে ওকে আমি মেরে ফেলবো। মায়া, তোমার কি হয়েছে? এসব কি করছো? ওকে কেন মেরে ফেলবে? তুমি ওকে ছেড়ে দাও। আমি প্রতিশোধ নিতে এসেছি, আমি ওকে মেরে প্রতিশোধ নিব। কিন্তু কেন? আমার ভাই তোমার কি ক্ষতি করেছে? কেন তুমি প্রতিশোধ নিবে ওর কাছ থেকে? আমরা তো তোমার কিছু ক্ষতি করিনি। কি ক্ষতি করেছস? তাহলে শুন, তোর ভাই কি ক্ষতি করেছে আমার। এক রাতে মায়া একা একা বাড়ি ফিরছিল। তখনই নিলয় রাক্ষস রূপে মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়া অনেক হাত জোর করে নিলয়ের কাছে ভিক্ষে চায়। মেয়েটাকে নির্দয়ীভাবে ধর্ষণ করে নিলয়। ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে ফেলে। মায়ের সাথে নিলয় অনেক বড় অন্যায় করে, যার প্রতিশোধ নেওয়ার জন্য নিলয়ের বাড়িতে তার বড় ভাইয়ের বউ হিসাবে মায়া আসে। মায়া, তোমার সাথে নিলয় অনেক বড় অন্যায় করেছে, তার জন্য আমরা ক্ষমা চাইলেও তার ক্ষমার যোগ্য না। কিন্তু তুমি ওকে মাফ করে দাও, আমি ওকে পুলিশের হাতে তুলে দিব। তোমার অন্যায়ের বিচার আমি করবই। মায়ের শাশুড়িও বলে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার প্রতিশোধ নিব, তুমি চিন্তা করো না। আর তখনই মায়া ওইখান থেকে উড়ে চলে যায়। মায়ার সবের কথা শুনে নিলয়কে মাফ করে দেয়, কিন্তু নীরবে আর ওর পুরা পরিবারে ওকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ নীরবকে নিয়ে ওইখান থেকে চলে যায়। ও হাসান ভাই, কোথায় যাচ্ছেন? এই তো একটু নদীর পাশে যাচ্ছি মাছ আনতে। বউ অনেক দিন ধরে বায়না করছিল মাছ খাবে, এখন তো আর এইখানে মাছ পেতেই পারি না, ওইখানে যাচ্ছি। অনেক দিন ধরে হাসনের বউ অনেক বায়না করছিল মাছ খাওয়ার জন্য, তাই আজকে হাসিন নদীর পাড় থেকে মাছ নিয়ে আসে। এই নাও, অনেক দিন ধরে বাইনে করছিলে না মাছ খাবে মাছ খাবে, এই দেখো মনা ভরে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। তুমি দেখছি আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছো, 2 মণা বাজার করে নিয়ে এসেছো, এত টাকা কোথায় পেলে আজকে তুমি? আরে টাকা নিয়ে ভেবো না, আমি এখান থেকে টাকা জোগাড় করে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। এখন যাও, রান্নাটা করে নেও। কাশিমের বউ অনেক দিন ধরে মাছ খায়নি, তাই আজকে মাছটি অনেক খুশি মনে রান্না করছিল। সংসারে টানা পয়সায় ভালো মন্দ কিছু খেতেই পারে না ওরা, তাই আজকে মাছগুলো দেখে ওরা তো অনেক খুশি। রফিক, এই রফিক, এদিকে আয়। এই, তোর বাবা যে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? কানে কথা যায় না তোর? বাড়িতে বসে বসে শুধু এইসব, এখন যা তাড়াতাড়ি। আচ্ছা মা, এইভাবে কেন বলছো? যাচ্ছি তো, যাওয়ার লগে লগেই তো বাবা কথা শোনাবে, আমার ভালো লাগে না। হ্যাঁ বাবা, আমি এসেছি, ডাকছিলে আমাকে? আমি ডাকলে তোমার কানের কথা যায় না? কখন থেকে ডাকছি তোমাকে, কি করছিলে তখন? রফিকের বাবা মা রফিককে অনেক লেখাপড়া করায়, কিন্তু ওর চাকরিটা হয়নি, তাই সারাদিন ওকে কথা শুনতে হয় বাবা মার। এটা কাজের সন্ধানে ঘুরতে থাকে, কিন্তু কোনো কাজের ব্যবস্থাই করতে পারে না।
মন খারাপ করে বাড়ি এসে যায়। রফিকের মাথায় একটি বুদ্ধি আসে আর ও তার মার কাছে ওই বুদ্ধিটার কথা বলতে থাকে। আচ্ছা মা, আমার জন্য তো তোমরা অনেক টাকা খরচ করেছো, আরেকবার কি আমার জন্য কয়েকটা টাকা খরচ করতে পারবে? এখন আবার কিসের টাকা? আমার কাছে টাকা নাই। ও মা, শোনো না, আমাকে কয়টা টাকা দাও, আমি একটা ধাবা দিতে চাই। রফিকের কথা শুনেই মা তো অনেক রেগে যায়। এত লেখাপড়া করালো, চাকরি করবে, ও কই ধাবা খোলার কথা বলছে, তার জন্য অনেক রেগে যায়। রফিক তার মাকে খুব বোঝালো। অনেকক্ষণ বোঝানোর পর যেহেতু মা মনটা গলেই গেল আর ওকে কিছু টাকা দিয়ে দেই, আর ওই টাকা দিয়ে রফিক একটা ধাবা খোলে। ওর মার কাছ থেকে টাকা নিয়ে রফিক একটি ধাবা খোলে। প্রথমেতে ধাবাতে কেউ আসেনি। রফিক মন খারাপ করে ধাবাতে সারাদিন বসে থাকে, কিন্তু একটা কাস্টমারও নাই। কি হবে তার রান্নার? এত এত রান্না করে রেখে দিয়েছে, একটা কাস্টমারও আসেনি। তেল হয়েই যাচ্ছিল, তখনই একটি লোক তার ধাবার কাছে আসে। ওইটাকে দেখার লগে লগে রফিকের মনে কিছু আশা জাগে। এসেই বলে, আমার খুব খিদে পেয়েছে ভাই, আমাকে কিছু খেতে দাও। আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। রফিক বলে, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, খেয়ে বলবেন তো কেমন হয়েছে। রফিকের হোটেলের খাবারগুলো ওই লোকটি খুব মজা করে খেয়ে। ও ভাই, তোমার খাবারগুলো খুব স্বাদ ছিল, আমার পেট ভরে খেয়েছি, খুব ভালো লেগেছে। লোকটি খেয়ে দিয়ে রফিকের খুব প্রশংসা করে। রফিক কিন্তু ওই লোকটির কাছ থেকে টাকা নেয়নি। ও বলে, আজকে আমার প্রথম দিন, তাই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না। কয়েকদিন যেতে যেতেই কাস্টমার তো অনেকগুলো আসতে থাকে। এইভাবেই ও চলতে থাকে। ধীরে ধীরে কাস্টমার বাড়তেই চলে। রফিক হোটেল দিয়েই অনেক টাকা উপার্জন করে, আর ওরা একটি বাড়ি কিনে। নতুন বাড়িটি খুব বড় ছিল। ওর মাও এখন খুব খুশি নতুন বাড়িতে। রফিক খুব সততার সাথে কাজ করে যায়, আর তাই অনেক তাড়াতাড়ি ও সফল হয়ে যায়। নতুন বাড়ি কিনেই একটি বিয়ে করেও ফেলে। নতুন বউকে নিয়ে বাড়ি আসে। রফিক বাবা মা আর বউকে নিয়ে এখন সুখে সংসার করছে।